আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন একলাস ভাই? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা ভাইয়া, জকিগঞ্জ হচ্ছে একটা সীমান্তবর্তী এলাকা। জি। আজকে জকিগঞ্জের আপনি সুদীর্ঘ 40 বছর থেকে সাংবাদিক জগতের জি। মুকুটহীন সম্রাট হিসেবে আছেন। আপনার লিখনির মাধ্যমে এই জকিগঞ্জের অনেক অন্যায় অবিচারের বিরুদ্ধে আপনি একজন শক্ত কলম সৈনিক, এটা আমরা জানি। তো এই দীর্ঘ জীবনে সাংবাদিক জগতে আপনার একটা অভিজ্ঞতা এবং আপনার সফলতা ব্যর্থতা নিয়ে আজকে আপনার আমাদের এসবিডি টিভিতে আপনার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমরা হাজির হয়েছি। টিভি আমাদের এই এসবিডি টিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার সাংবাদিকতা জীবনের ইতিহাস তো অনেক দীর্ঘ, অনেক ঘাত প্রতিঘাত এর মধ্য দিয়ে আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হচ্ছে। আমি যখন 1978 ইংরেজি ষষ্ঠ শ্রেণীর ছাত্র, তখন থেকে আমি ছড়া কবিতার মাধ্যমেই আমার লেখালেখি জীবনের শুরু। এরপরে যখন আমি এসএসসি পরীক্ষার্থী 1986 সালে, তখনই আমি একটি জাতীয় পত্রিকায় সুযোগ পেয়ে যাই, বাংলাবাজার পত্রিকায়। এর আগে অনেক সাপ্তাহিক, দৃষ্টিকোণ, স্বাধিকার, সিলেট কণ্ঠ, অনুপম, পরে দৈনিক জাল্লাবাদী, সাপ্তাহিক জাল্লাবাদ, বহু পত্রিকায় আমি রিপোর্টিং করেছি। রিপোর্টিং করে অনেক সময় অনেক ভুলে ভরা থাকতো আমার রিপোর্ট। আমার ভাই আব্দুল হামিদ মানিক কাছে আমি পাঠাতাম, তখন তিনি এগুলো শুদ্ধ করিয়া সুন্দরভাবে পরের দিন পত্রিকায় তা ছাপা হতো। জকিগঞ্জের সাংবাদিকতা করতে গিয়ে আমাকে অনেক ঘাত প্রতিঘাত সহ্য করতে হয়েছে। আমি যখন সাংবাদিকতা জীবন শুরু করি, জকিগঞ্জে মফস্বল সাংবাদিকতা জীবন শুরু করি, তখন আমরা হাতে গোনা কয়েকজন সাংবাদিক ছিলাম। অনেক সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিভিন্নভাবে আমাদেরকে হুমকি, এমনকি আমাদেরকে প্রাণনাশের হুমকি, হত্যা, মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছিল। এমনকি অনেক সময় সত্য রিপোর্ট করতে গিয়ে মিথ্যা মামলায় হয়রানির শিকারও আমি হয়েছি। এখনও একটি মামলা আমার মাথার উপর ঝুলে আছে। যাক, এখানে যারা সাংবাদিকতা করে, আগেকার সাংবাদিক আর এখানকার সাংবাদিকতার মধ্যে আমি অনেক পার্থক্য দেখতে পাচ্ছি। বিশেষ করে আমি একটি ঘটনা আপনাকে উল্লেখ করব। তখনকার ওসির বিরুদ্ধে আমি একটি রিপোর্ট করছিলাম। তখন হাতে গোনা 2-3 জন সাংবাদিক আমরা জকিগঞ্জ, আমরা প্রেস ক্লাব করেছি 2-3 জন সাংবাদিকে। তখন এই রিপোর্টটা না করার জন্য ওসি তার অফিস থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে জয়গঞ্জ টাউন বাজার পর্যন্ত আসলো না, পরের দিন আমার বাড়িতে চলে আসলো। আমাকে অনুরোধ করলো যে এই রিপোর্টটি আপনি করবেন না, আপনার যা ইচ্ছা তা আমি আপনাকে দিব। আমি মানলাম না। পরের দিন পত্রিকায়, বাংলাবাজার পত্রিকায় বড় করে সংবাদটি বেরিয়ে আসলো। ওসি সাহেব আমাকে বললেন চিনবেন। তখন আমাকে মিথ্যা মামলায় বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করলেন। আমি তখনকার প্রেস ক্লাব সভাপতি মুক্তাবি সুন্দর বা সিনিয়র সাংবাদিক যারা আছে তাদেরকে জানাইছে, কিন্তু জকিগঞ্জের কোনো সুশীল সমাজ বা সাংবাদিক যারা আছে তাদের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা আমি পাইনি। তবে কৃতজ্ঞতা চিত্রে আমি স্মরণ করছি প্রয়াত সাংবাদিক মরহুম আব্দুল আরিফ, আতিক ভাই, মুজম্মিল আলী, ফজলুর রহমান খসরু, তাদেরকে আমি স্মরণ করছি। তারা আমার অনেক সিনিয়র, কিন্তু আমি তখন কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি। আর বিশেষ করে এই জয়গঞ্জের সমস্যার কথা বলছেন, সমস্যাটা হলো এখানে মাদক হাট বলতে হবে। জয়গঞ্জকে বিভিন্ন স্পট দিয়ে আমরা যতটুকু জানি বিভিন্ন রকমের ভারতীয় মদ বা ফ্যান্সিডি এগুলো প্রচার হয়ে থাকে। আমার এলাকায় ওগুলো আছে, কিন্তু জানি না এগুলো কীভাবে প্রবেশ করে। এ ব্যাপারে পুলিশে বা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছে তাদেরকে সতর্ক দৃষ্টি রাখার আগে আমি আহ্বান করব। আর জয়গঞ্জের সমস্যা, জয়গঞ্জের তো অনেক সমস্যা আছে। প্রথম সমস্যাটা আমি বলবো জয়গঞ্জের নদী ভাঙ্গনের সমস্যা। নদী ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা, অনেক বাড়িঘর বিলীন হয়ে চলে গেছে, অনেক মানুষ যাযাবরের মতো বসবাস করছে, অনেক ভারতে চলে গেছে, অনেকে বিভিন্ন বাড়িঘরে আশ্রয় নিয়েছে। আমরা এ নিয়ে বহুবার লেখালেখি করেছি, কিন্তু কর্তৃপক্ষর কোনো টলক নড়েনি। আর আচ্ছা, বর্তমান যে বন্যা পরিস্থিতি কি অবস্থা? বর্তমান বন্যা পরিস্থিতি
9টি ইউনিয়নের মধ্যে 2টি ইউনিয়নের অবস্থাই ভয়াবহ, বিশেষ করে বারোহাল আর বীরশ্রী ইউনিয়ন। বারোহালের শাহবাগ এলাকার সুরমা রাগ ব্যাঙ্গে প্রায় শতাধিক পরিবার গৃহহারা হয়েছে এবং বীরশ্রী ইউনিয়নের কুশিয়ারা পিন্নগড় ডাক ব্যাঙ্গে অনেক বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। আমি উপজেলা নির্বাহী অফিসার বা উপজেলা চেয়ারম্যানের সাথে এই ব্যাপারে নিয়ে কথা বলেছি। তারা বলেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিক, তো আমরা সবসময় বন্যার্থের পাশে আসি এবং তাদের বিভিন্ন রকমের এবং সাহায্য সহযোগিতা এবং সাহস দিয়ে যাচ্ছি। আচ্ছা, বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছে বা বন্যা কবলিত এলাকাগুলোতে কি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী এ পর্যন্ত আমার জানা মতো 50,000 টাকা নগদ উপজেলা প্রশাসন পেয়েছে এবং কিছু ত্রাণ সামগ্রী 100 প্যাকেট শুকনা খাবার 10 টন চাউল পেয়েছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আচ্ছা, একটা বিষয় আপনাকে আমি আপনার সাথে কথা বলতে চাই। যখন জকিগঞ্জের যে লাইকগুলো আছে অপরিকৃত অবস্থায়, যে যখন দেখলাম বন্যা আসছে বা আসবে এরকম অবস্থায় এগুলা বাঁধ মেরামতের জন্য প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এই বাঁধগুলা কি আগে মেরামতের কোনো ব্যবস্থা ছিল না, বা এটার জন্য আগে কি কোনো এই যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা কোনো উদ্যোগ গ্রহণ করে কি না? এটা তো ধন্যবাদ, এটা সুন্দর প্রশ্ন করছেন আপনি। এটা তো এই বর্ষা সিজন মৌসুমের পূর্বেই এগুলা করার কথা, কিন্তু প্রায় সময় দেখা যায় বর্ষা মৌসুমের সময়ই ডাইকের কাজ, নদী বাঙ্গনের কাজ শুরু হয়। আর এগুলো শুরু হয় মাত্র এটা আইওয়ার ছাড়া আর কিছু নয়। এ নিয়ে আমরা বহুবার লেখালেখি করেছি, কিন্তু লেখালেখি করতে গেলেই আমাদের উপর বিভিন্ন রকম হুমকি দামকি আসে। এমনকি ডাইরেক্ট পত্রিকার সম্পাদকও আমাদেরকে নিষেধ করে দেয় এ ধরনের রিপোর্ট থেকে বিরত থাকা। জানি না ওরা কেন আমাদেরকে করে। তো সব সম্পাদককে বলবো না, দু একজন হয়তো আমাদেরকে নিষেধ করে। কিছু কিছু সাংবাদিক আছে, তারা বলে যে অন্যায়ের বিরুদ্ধে তোমাদের কলম চালিয়ে যাও, আমরা তোমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। সহযোগিতা আমি পেয়েছি। সিলেটের যারা সৎ সাংবাদিক আছে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের মামলা টামলা হইলেও বিভিন্ন রকম সহযোগিতা আমরা তাদের কাছ থেকে পেয়েছি। আচ্ছা, আসলে যে বিষয়টা হচ্ছে জকিগঞ্জ, মানে যে এখন যে মনে করেন আপনি কয়েকটা সমস্যার কথা বললেন, যেমন মাদকের কথা বললেন, নদী ভাঙ্গনের কথা বললেন। আসলে বা আর একটা বিষয় হচ্ছে জকিগঞ্জে যে সুরমা নদীর উপর আটগামে একটা ব্রিজের একটা বিষয় দাবি উঠেছে, আমরা কয়েকদিন থেকে দেখছি। আসলে এইগুলার জন্য মানে কিভাবে উদ্যোগ নিলে বা এটা মানে এগুলা কিভাবে আমরা এটা বিষয়টা একটা সময় উপযোগী দাবি। এই দাবিটি সাথে আমি সহমত পোষণ করি। এ নিয়ে আমি জাতীয় পত্রিকা আমাদের সময় এবং স্থানীয় সিলেটের দৈনিক জাল্লাবাদের সর্বপ্রথম একটি রিপোর্ট করেছি এই ব্রিজের ব্যাপারে। এই ব্রিজটি চালু হলে এখানে বিশেষ করে বড় বড় ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী যারা আছে বা কাঁচামাল ব্যবসায়ী যারা আছে, ওরা মানে সহজে সিলেটের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে, এলাকাটা অনেক ডেভেলপড হবে। তাই এই ব্রিজটা করতে হলে এমপি মহোদয়ের শরণাপন্ন হতে হবে। এমপি মহোদয়ের সাথে ইতিমধ্যে মনে হয় তারা যোগাযোগ করেছে এবং এই এলাকার মানুষ ওই ব্রিজের ব্যাপারে সোচ্চার হয়েছে। আমিও একমত পোষণ করছি, তাতে বৃষ্টি হলে এলাকার মানুষ, শত শত মানুষ উপকৃত হবে এবং এলাকার যে কাঁচা মালগুলো আছে সিলেটের সাথে সহজে মানে এরা আনা নেওয়া করতে পারবে এবং এলাকার লোকজন উপকৃত হবে। আমি আর একটা জিনিস আমরা সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় দেখি যে আসলে আপনি সাংবাদিকতার পাশাপাশি একজন মানবিক মানুষ। অনেক সময় দেখি আপনি বন্যা আমরা গত 2-1 বছর আগেও দেখেছিলাম যে বন্যায় যখন অনেক বাড়ি ডুবে গেছিলো, আপনি অনেক পানি ভেঙে আপনি সেদিন আপনি বন্যার্তদের মাঝে আপনি নিজ উদ্যোগে বিভিন্ন প্রবাসী উদ্যোগে আর কি আপনি অনেক ত্রাণ সামগ্রী দিয়েছিলেন। বা আপনি আমার জানা মতে আপনি একটা স্কুলেরও ম্যানেজিং কমিটির সভাপতি, টিলিগ্রাম সরকারি কর্মচারী ম্যানেজিং কমিটির সভাপতি আছেন আপনি। মানে এতগুলা কাজ এগুলো আসলে কিভাবে চালিয়ে যান? মানে আমি জানি না এই সমাজকে আমি কতটুকু দিতে পেরেছি। আমি মনে করি আমার কোনো সফলতা নেই, সবই ব্যর্থতা। তবে এই যে বন্যার্থ মানুষ বা সমাজের যে অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষ আছে, এগুলো প্রায় সময় আমার লেখালেখি করি বিদায় আমার শরণাপন্ন হয়। আমি আমার এলাকার বিভিন্ন প্রবাসী আছে, এদেরকে আমি অনুরোধ করি যে এদেরকে সহযোগিতা করার জন্য। গত বন্যায় আমি প্রায় 2-3 লক্ষাধিক টাকা এলাকায় বিতরণ করেছি। বিভিন্ন প্রবাসীরা আমাকে সাহায্য করেছে এবং বিশেষ করে আমি যেখানে বসিয়া কথা বলতেছি এই স্কুলটির
স্কুলটি করতে গিয়ে প্রবাসীরা, বিশেষ করে সাবেক এমপি মানে সেলিমউদ্দিন সাহেব, হাফিজ আহমদ মজুমদারের আমি অনেক সহযোগিতা পেয়েছি। তাদের সহযোগিতার কারণে বিল্ডিংটা করতে পেরেছি, মাটি ভরাট করতে পেরেছি, বৃষ্টি করতে পেরেছি, একটি ওয়াশরুম করতে পেরেছি, একটি ডিপ ডেভেলপ করতে পেরেছি। আমি আশাবাদী আগামীতে তারা এবং আমার এলাকার যারা আছে মানে বিশিষ্ট ব্যক্তি বা প্রবাসী জনপ্রতিনিধি, এরাও আমাকে সব সময় সহযোগিতা করে যায়, আর আগামীতেও সহযোগিতা করবে বলে আমি পুরো আশাবাদী। আচ্ছা, আরেকটা একলাস ভাই, আপনি তো অনেক কিছু করছেন এই আপনার সাংবাদিকতার জীবনে, প্রায় 40 বছর, এখন বয়স অনেক হয়ে গেছে। তো আসলে আপনাদের মতো তৃণমূল মফস্বল সাংবাদিক এত মানে দীর্ঘ সময়, আসলে আপনাদের তো একটা সরকারি স্বীকৃতির দরকার আছে, বা এই ব্যক্তি জীবনে আপনি কেমন আছেন? এটা ভাই, সাংবাদিকতা করতে গিয়ে পারিবারিকভাবেও আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। আমার সবারই দাবি ছিল তুমি লেখাপড়া করো, বেশি লেখাপড়া করো, উচ্চ শিক্ষিত হও, বড় চাকরি করো, কিন্তু আমি না, আমাকে এমন নেশা বশ করলো শেষ পর্যন্তই আমাকে আর উচ্চশিক্ষা। আমি যে প্রশ্নটা করছি মানে বিশিষ্ট সাংবাদিক একলাস ভাই, সেটা হচ্ছে ব্যক্তি জীবনে আপনি কেমন আছেন? বলছি, ব্যক্তি জীবনে আমি মোটামুটি সুখী। আমি, আমার স্ত্রী একজন এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষিকা, এক ছেলে কলেজে পড়ে, এক ছেলে পঞ্চম শ্রেণীতে পড়ে। ব্যক্তিগত জীবনে আমি অত্যন্ত সুখী, আল্লাহর হাজারো শুকরিয়া আমি জ্ঞাপন আপনার করছি। বড় ছেলেকে কি সাংবাদিক বানাতে চান, না অন্য পেশায় নিয়োজিত না, করতে চান? আমার সে ধরনের কোনো ইচ্ছা নেই। সাংবাদিকতার জীবনে ঝুঁকি বেশি, এবং সাহিত্য সাংবাদিকতা আমি যতটুকু জানি মানুষের পেটে বাদ দেয় না। আমি ইচ্ছা করছে, পরে আমি বারবার বলেছি তুমি লেখাপড়া করো, বিদেশ যাবে, বিদেশ যেতে পছন্দ করে না, এসা লেখাপড়া করে চাকরি করে বড় একজন উঁচু দরের একজন অফিসার হতে চায়। তো ধন্যবাদ একলাস ভাই আপনাকে, আমাদের আজকের এসবিডি টিভিতে আপনি উপস্থিত থাকার জন্য। আবারও আপনার সাথে আমরা আসবো, আমরা আবারও আপনার সাথে আসবো। আমাদের এসবি টিভি ইত্যাদি অনুষ্ঠানমালা রয়েছে, আমরা সেখানে আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনার সাথে আরও সুদীর্ঘ আলাপ হবে। আপনি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য আমাদের এসবি টিভির পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকেন। ধন্যবাদ SBTV-কে, আপনি ধন্যবাদ আপনার আপনাকে। পাঠক মহলের জন্য কিছু বলবেন, যারা এই সর্বশেষ পাঠকরা সবসময় বলবো যে SBTV দর্শকদের বলবো আপনারা দেখবেন, আমাদের পত্রিকাগুলো পড়বেন। এই চ্যানেলটাও নতুন মানে নতুন তার সম্প্রচার শুরু করলেও আমি বলবো এটা ইতিমধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে, আমি যতটুকু জেনেছি। আর আমি মনে করি এটা আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করুক, আশা থাকলো। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।